আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জাহিদ ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। তোমরা জানো যে ইজি টু গো এডুকেশন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়কে এমনভাবে বিশ্লেষণ করে পড়ানো হয় যেখানে তোমরা যদি সম্পূর্ণভাবে ক্লাসটা করো দেখবা যে একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে যে উপরের লেভেলের ম্যাথগুলো আছে বা হচ্ছে অন্য অধ্যায়ের সমস্যাগুলো আছে সকল সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তো আশা করি একটা ক্লাস যদি তুমি ভালোভাবে দেখো বা সম্পন্ন করো তোমার কোনো সমস্যা থাকবে না। তো কথা না বাড়িয়ে দেখো শুরু করা যাক। আমরা আজকে পড়বো গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। এই যে বাস্তব সংখ্যা এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং ক্লাস শেষে যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলো আমরা একদম বুঝিয়ে বুঝিয়ে সলভ করে দেবো। তো দেখো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে শিখবো বাস্তব সংখ্যা মানে কি। দেখো আমাদের অধ্যায়ের নামে কিন্তু বাস্তব সংখ্যা, ঠিক আছে? সো আগে আমরা বাস্তব সংখ্যাটা জেনে নিই আসলে এইটা কি জিনিস। দেখো বাস্তব সংখ্যাটা হচ্ছে যে শূন্য সহ শূন্য সহ সকল মূলদ প্লাস অমূলদ সংখ্যা, ঠিক আছে? শূন্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যা হচ্ছে কি ভাইয়া? বাস্তব সংখ্যা। এখানে প্রশ্ন হতে পারে যে ভাইয়া মূলদ আর অমূলদ সংখ্যা যে বললেন এটা আবার কি? হ্যাঁ, এইটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো একটু পরে। দেখো তার আগে আমরা সেখানে বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যাকে কিন্তু এই যে প্রথমে একটা দাগ দিবা প্রথমে, এরপর হচ্ছে তুমি কি করবা এই যেভাবে টান দিবা, এটা কি বলা হয়? রিয়াল নাম্বার। ইংলিশ ওয়ার্ডটা কি? রিয়াল নাম্বার, REALNUMBER, রিয়াল নাম্বার অর্থ কি? বাস্তব সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। এবং শূন্য সহজে লিখলাম যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা এগুলো আসলে কি কি। দেখো হতে পারে 0 হতে পারে, -1 হতে পারে, +1 হতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে, আবার 1/3 হতে পারে, আবার কি 3/9 হতে পারে। তো এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো হচ্ছে মূলদ, অমূলদ এবং শূন্য সহ সকল সংখ্যা, আর এগুলো হচ্ছে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। এখন তোমাদের প্রশ্নে আসি। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া মূলদ সংখ্যাটা লেখনিটা আবার কি? দেখো মূলদ সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ দ্যাট মিনস ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটা আসলে কি? সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? কিউ কিন্তু শূন্য হওয়া যাবে না, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ দেওয়া যায় না। একটা এক্সাম্পল নিতে পারো। দেখো তুমি ক্যালকুলেটর করতে পারো এখন 3/0 দাও বা 4/0 দাও বা 1,000,000,000 দাও, অল টাইম কি আসবে? দেখবা লেখা আসবে ম্যাথ ইরর। তার মানে এটা অসংজ্ঞায়িত। এটা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। তোমরা ট্রাই করো, ঠিক আছে? দেখবো কি আবিষ্কার করতে পারো। হ্যাঁ, তো মেন কথা হচ্ছে যে মনে রাখবা হচ্ছে কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে? এটার মানটা কি আসে যায়? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত এটা, বা লেখা আসবে দেখো ক্যালকুলেটরে যে ম্যাথ ইরর। যাই হোক, আমরা তাহলে মূলদ সংখ্যা পড়তেছিলাম। এটা কি আসলে? যে সংখ্যাকে পি/কিউ আকারে প্রকাশ করা যাবে। যেমন আমি যদি 1/3 লিখি, হ্যাঁ, বা যদি অনেকে প্রশ্ন করে যে ভাই 9 কে লেখেন, তো দেখো 9 কে আমরা কিভাবে লিখতে পারি? 9 কে লিখতে পারি উপরে 27 দিলাম, তারপর নিচে কি দেবো? নিচে 3 দেবো। এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। আবার 1/3 এটা মূলদ সংখ্যা। আবার ধরো হচ্ছে দিলাম 3/9 দিলাম, এটাও একটা মূলদ সংখ্যা। 3/9, সরি 3/9, এটাও কি একটা মূলদ সংখ্যা? ক্লিয়ার সবার? আর আসি অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে এই যে মূলদ সংখ্যা যেগুলো আছে এগুলো বাদে যে তোমার হচ্ছে সংখ্যাগুলা, সেই সকল সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। ফর এক্সাম্পল এই যে √2, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। √5 এই যে মূলদ সংখ্যা। √15 এটা একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? এটা অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা, ঠিক আছে? তার মানে এগুলাকে পি/কিউ আকারে মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, আর যেগুলাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। ক্লিয়ার সবার? এখন দেখো আমরা আগের পেজে চলে আসি। এখন বলছে এখানে সসীম এবং অসীম সংখ্যা, সসীম সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা। এটা হচ্ছে ইজি। দেখো আমরা ম্যাথ সলভ করার আগে এই বেসিক গুলো আমাদের জানতে হবে। এইগুলো ছাড়া কিন্তু আমরা ম্যাথ কখনোই করতে পারবো না। এর জন্য আমি আগে এগুলো আলোচনা করতেছি। দেখো সসীম, সসীম মানে কি? সসীম দশমিক সংখ্যা মানে হচ্ছে তোমার দশমিকের পর দেখবা যে নির্দিষ্ট কয়েকটা সংখ্যা আসবে, ঠিক আছে? নির্দিষ্ট কয়েকটা সংখ্যা আসবে। মানে সসীম মানে হচ্ছে যার সীমা আছে। সসীম মানে কি? যার সীমা আছে, সীমা আছে আর কি। এরপর অসীম মানে হচ্ছে যার কোনো সীমা নাই, মানে খালি মান আসবে আসবে আসবেই, এই টাইপের, ঠিক আছে? এখন যদি তোমাদের আমি একটু উদাহরণ দেই তাহলে তোমরা ভালোভাবে খেয়াল করতে পারবা। যেমন যদি আমি ধরো হচ্ছে এখানে নিতেছি 5/2, সরি 2/5। যদি আমি এখানে একটা উদাহরণ নেই, সরি 5/2, হ্যাঁ, মানে 5কে 2 দ্বারা ভাগ করছি আমরা, তাহলে এখানে আনসারটা কত হবে? আনসারটা হবে 2.5। তার মানে 2.5 2 × 5,
ঠিক আছে, তাহলে দেখো দশমিকের পরে শুধু একটা সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নাই, তার মানে লিমিটেড, তার মানে কি লিমিটেড, এর আর সংখ্যা নাই। ঠিক আছে, তাহলে কি সসীম দশমিক সংখ্যা। আবার যদি ধরো আমরা একটা সংখ্যা নেই, একটা যদি আমরা সংখ্যা নেই 1 ভাগ হচ্ছে, লেখা হচ্ছে না কেন, 1 ভাগ 1/3 আর কি। যাক দেখো এখন 1/3 দিলাম, এই যে সংখ্যাটা তুমি যদি ক্যালকুলেটরে চাপ দাও এখন দেখো তোমরা দেখতে পাবা 0.0.3333, মানে আসবে, খেলে আসবে আসবে, এর কোনো কুল কিনারা নাই। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি অসীম, মানে এর শেষ নাই, এর কি শেষ নাই, যাবেই শুধু যাবেই। তার মানে যেটা হচ্ছে বেশি দূর যাবে না, মানে একদম লিমিটেড, দশমিকের পর কিছু ঘর গিয়ে শেষ, আর মানে যাবে না, একটা নির্দিষ্ট মান আসবে, সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আর অসীম মানে হচ্ছে কি, অসীম মানে হচ্ছে একদম যাবেই, থামবে না আর, এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এবার আসি নেক্সট পেজে। দেখো মূলদ সংখ্যা তো আমরা বুঝলাম, আরেকটা কথা তোমরা অ্যাড করে নিও, যুক্ত করে নিও, সেটা হচ্ছে শূন্য সহ সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা এবং পূর্ণপূর্ণিক দশমিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা। আমরা কিন্তু পূর্ণ সংখ্যাটা বুঝছি, পূর্ণ সংখ্যাটা কি দেখো, পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক। আমরা সংখ্যা রেখে পড়ছি না, মাঝখানে শূন্য, তারপর হচ্ছে 1 2 এদিকে দেই, আবার এখান দিয়ে দেই -1 -2, এই যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, যে এগুলিকে বলা হয় পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর এই যে সসীম দশমিক সংখ্যা আমি একটু আগে বলালাম ওই পেজে আর কি। এরপর পূর্ণপূর্ণিক, এই পূর্ণপূর্ণিক জিনিসটা কিন্তু আমাদের কি রয়েছে, একটু গ্যাপ রয়েছে। দেখো পূর্ণপূর্ণিক জিনিসটা আমরা বুঝি এখন, পূর্ণপূর্ণিক জিনিসটা কি এখানে বুঝে দিই। ধরো পূর্ণপূর্ণিক জিনিসটা হচ্ছে, ধরো আমরা একটু আগে যে একটা ম্যাথ করলাম 0.3333 আসতেছে, এগুলো আসতেছে, তো এতগুলো তো লেখা সম্ভব না, এর জন্য সংক্ষেপে লেখা হয় কিভাবে, 0. দেখো 3 এই যে উপরে পূর্ণপূর্ণ একটা চিহ্ন দেওয়া হয়, এর মানে হচ্ছে তোমার এই যে ওইটা 0.3333 আপ টু 333। ঠিক আছে, মানে এগুলো কি শুধু যাবে আর যাবে, এর কোনো শেষ নেই, এর জন্য পুনঃ পুনঃ লিখে এটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। আবার ধরো একটা রেজাল্ট আসলো 0.121212, তাহলে তুমি এটা কিভাবে লিখবা সংক্ষেপে, পুনঃ পুনঃ ব্যবহার করে 0.1, এই যে 1 এর উপরে পুনঃ পুনঃ চিহ্ন, তারপর হচ্ছে 2 এর উপরে পুনঃ পুনঃ চিহ্ন, তাহলে এই যেটা মানে হচ্ছে তোমার এই যেটা। ঠিক আছে, আশা করি এটাও ক্লিয়ার। আবার যদি ধরো একটা উদাহরণ নেই, এটা থাকলো 0.123 আপ টু এভাবে করতে করতে শুধু গেছে আর কি 1 2 3 1 2 3 1 2 3। তাহলে দেখো এইটাতে হচ্ছে তুমি এখান দিতে পারো, এই যে এখান দিতে পারো, এইটার প্রকাশক অনেক ভাবে করা যায়। তুমি 2 এর এখানে যদি নাও দাও তাও কিন্তু বোঝাবে যে এই যে 1 2 3টা হচ্ছে বারবার রিপিট হচ্ছে, মানে কি আবার আছে, আবার বারবার কি ও 1 2 3 1 2 3 1 2 3 আসছে, এর জন্য এটা হচ্ছে পূর্ণপূর্ণ। এটিকে লেখার সংক্ষেপে লেখার নিয়মটা কি, জাস্ট এই যে এরকম, আমি কিন্তু উপর দেখে দিছি 1 2 3, এই যে 1 এখানে 3, বুঝতে পারছো, পূর্ণপূর্ণটা নিচেরটাই হবে, তাহলে এটাকে ব্যাখ্যা করে লিখলে এই যেটা হবে। ঠিক আছে, আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। এরপর দেখো আমরা কি শিখবো, অমূলদ সংখ্যাটা শিখবো। ঠিক আছে, অমূলদ সংখ্যাটা ভালোভাবে শিখবো। মূলদ সংখ্যা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, মূলদ সংখ্যা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যা মানে কি যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেমন আমরা উদাহরণে পড়লাম একটু আগে √5, √2, √15। ঠিক আছে, এগুলো সবকিছু কি ভাইয়া অমূলদ সংখ্যা, মনে থাকবে। আচ্ছা দেখো, তাহলে এই যে আরেকটা কথা তোমরা লিখে নিতে পারো নোট করে, সাধারণভাবে বলা যায় যে বাস্তব সংখ্যার জগৎ থেকে মূলদ সংখ্যা সরে নিলে যা অবশ্য থাকবে তাই হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাই হচ্ছে কি অমূলদ সংখ্যা, এই যে একটু আগে বলছি √5, √2 ইত্যাদি। ঠিক আছে, ওকে ডান। এরপর দেখো আমরা কি বলবো, এরপর আমরা দেখো এই যে সমস্ত ম্যাথগুলো সলভ করবো, একক কাজ যেটা তোমার বইয়ের ভিতর দেখবা যে একক কাজ আছে, সেগুলো এখন আমরা সলভ করব। নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে কোনো পরীক্ষায় আসে আর কি। দেখো তাহলে আমরা দশমিক থেকে, এটা তো ক্লাস 6 7 এ পড়া, হ্যাঁ এটা আমরা শিখে আসছি। দেখো আমি 2 দেখে দিই, 0. কি আছে 6, মানে হচ্ছে এটা বাংলা লিখছে, যাই হোক 0.666। তো এটাকে ভাঙার নিয়মটা হচ্ছে এই যে দশমিকটা আছে না, এই দশমিকের জন্য আমরা এখানে 1 ইউজ করব, এবং দশমিকের পর যে সংখ্যাগুলো আছে 1 2 3 তিনটা আছে, এই তিনটা 0 বসাবো, মানে শূন্য বসাবো। এরপর উপরে দশমিক উঠায় ফেলবো, একদম যা থাকে তাই লিখবো। শূন্য তো প্রথমে লেখার দরকার নাই, কারণ শূন্যের দাম নাই প্রথমে, এর জন্য আমরা শুধু 666 লিখবো। দেখো এই যে এটা যদি ক্যালকুলেশন করো তো এই মানটাই আসবে। ক্লিয়ার সবার? তাহলে এটাও সেম, এইটাও সেম। হ্যাঁ, এখন আসি এই যে ভিন্ন গুলাতে। দেখো প্রথম আমরা এটা সলভ করবো। আমরা একটু আগে পড়লাম না পুনঃপুনিক, একটু আগে কিন্তু পুনঃপুনিক ভগ্নাংশগুলো পড়লাম।
ঠিক আছে, সেগুলো হচ্ছে এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। দেখো আমরা কিভাবে প্রকাশ করতে পারি। প্রথমে যদি আমি প্রথমটা করি তাহলে দেখো 1.27, এই যে পুনঃ চিহ্ন কিন্তু দুই ভাবে দেওয়া যায়। আমি একটা বলছি 0. বাংলাতে আমি বলি 0.3, এখানে দিলাম পুনঃ চিহ্ন। তার মানে এটা কি বোঝায়? এটা বোঝা হচ্ছে 0.333 আপ টু যাবেই, খালি যাবেই, ঠিক আছে, এই টাইপের। আবার এই 3কে কি লেখা যায়? এই 3কে এইভাবে প্রকাশ করা যায়, মানে পুনঃ চিহ্নকে তোমার এই অ্যারো চিহ্ন দিয়েও প্রকাশ করা যায়, একে বার বলা হয়, ঠিক আছে। যাই হোক, তো আমরা এখন কি করব, এই যে নিচের দশমিক ভগ্নাংশগুলোকে কি বলছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তোমরা দেখো এটা সলভ করো। কোনটা সলভ করতেছি এখন? এই যে 1.27 আমরা এখন সলভ করতেছি, ঠিক আছে। তো দেখো আমরা কিভাবে সলভ করবো এটা। সবাই সূত্রটা একটু লিখে নাও খাতায় সবাই সূত্রটা একটু লিখে নাও খাতায়। দেখো খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিনও আছে, ঠিক আছে। আমি একটা সূত্র লিখে দেবো, এই সূত্রটা পারলে আর কঠিন লাগবে না। প্রথমে আমরা কি লিখবো দেখো, প্রথমে আমরা লিখবো সম্পূর্ণ সংখ্যা। এখন কি লিখবো ভাইয়া? সম্পূর্ণ সংখ্যা লিখবো, ঠিক আছে, সম্পূর্ণ সংখ্যা। তারপর বিয়োগ দেব পুনঃপণিক বিহীন যে সংখ্যাগুলো আছে ডিরেক্ট, ঠিক আছে, পুনঃপণিক বিহীন সংখ্যা। আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা খাতায় লিখো ভালোভাবে। এটা হচ্ছে পুনঃপণিক বুঝাইছি আমি, পুনঃপণিক বিহীন, ঠিক আছে। পুনঃপণিক বিহীন যে সংখ্যাগুলো আছে একদম দশমিকের এপাশ ওপাশ, ঠিক আছে, দশমিকের এপাশ ওপাশ যেগুলো আছে, বোথ মানে কি? উভয় সাইড, বোথ সাইডে যে সংখ্যাগুলো আছে পুনঃপণিক বিহীন সবগুলো লিখবো আমরা। আমরা একটা উদাহরণ সলভ করে বুঝতে পারবা যে এখন কঠিন লাগতে পারে হয়তোবা তোমার সূত্র দেখে, বাট সলভ করবো যখন তখন ইজি লাগবে। দেখো আবার নিচে কি দেবো আমরা, পুনঃপণিকের জন্য প্রত্যেকটা পুনঃপণিক, এটা কিন্তু আমরা পুনঃপণিক বুঝতেছি। পুনঃপণিক যতগুলোর উপর আছে, পুনঃপণিক গুলোর পরিবর্তে কি লিখবো? পুনঃপণিক গুলোর পরিবর্তে 9 হবে, ঠিক আছে, পুনঃপণিক গুলোর পরিবর্তে 9 হবে। এবং এই 9-এর ডান পাশে হবে কি? পুনঃপণিক বিহীন যেগুলো আছে সেগুলোর পরিবর্তে 0 বসাবো, ঠিক আছে। এটা কিন্তু শুধু রাইট সাইড, শুধু ডান পাশ, শুধু কি ডান পাশেরটা বিবেচনা করব এই ক্ষেত্রে। দেখো একটা উদাহরণ নিলে তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। আমি এখানে এই পেজ না যে এই পেজে বুঝাই, তোমাদের জন্য সুবিধা হবে। দেখো আমরা কি করবো এখন, এই পেজে বুঝাবো, ঠিক আছে, আর নেক্সট পেজ যাবো না, কারণ তোমাদের হচ্ছে আবার একটু না বুঝতে পারো। দেখো সূত্রটা ভালোভাবে খেয়াল করো। আগে আমি একটা উদাহরণ নিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো আমরা করতেছিলাম হচ্ছে 1.27, এটা করতেছিলাম, ঠিক আছে। দেখো আমরা প্রথমে 1.27টা করব। প্রথমে আমরা কি করব, এখানে কি বলছে, সম্পূর্ণ সংখ্যা নিতে হবে। দেখো সম্পূর্ণ সংখ্যা এখানে কি আছে? 1.27 কি আছে ভাইয়া? 1.27 আছে। তাহলে সম্পূর্ণ সংখ্যা মানে কি? মানে দশমিক উঠাই দেবো, যা যা থাকবে তাই লিখবো। তাহলে 127, ঠিক আছে, 127 আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এরপর কি করব? এরপর হচ্ছে বিয়োগ দেব। বিয়োগ কি দেব? এই যে কি বলছে, পুনঃপণিক বিহীন যে সংখ্যাগুলো আছে, পুনঃপণিক বিহীন এখানে সংখ্যা কি আছে দেখো, বোথ সাইড কিন্তু বলছিলাম। এটা কি বলছিলাম ভাইয়া? বোথ সাইড বলছিলাম। আর নিচেরটাতে কিন্তু এই যে ডান পাশেরটা শুধু বলছিলাম, ডান পাশের বলছিলাম। সো এই যে পুনঃবিহীন বলছি আমি এখানে, এইটা হচ্ছে কি হবে ভাইয়া? শুধু এই একটা হবে, এক হবে। কেন এক হবে? কারণ এই যে পুনঃ কি 2-এর উপর আছে, 7-এর উপর আছে, 2-এর উপর আছে, 7-এর উপর আছে, ঠিক আছে, কিন্তু 1-এর উপর নাই। সো এখানে 1 বিয়োগ দেব এবং উপরে কাহিনী শেষ। এবং নিচের গুলো দেখো, এখন নিচেগুলো কি আছে? পুনঃপণিক গুলোর পরিবর্তে 9, পুনঃপণিক গুলোর পরিবর্তে 9 বসাবো। তাহলে পুনঃপণিক কয়টা আছে এখানে? পুনঃপণিক আছে 2টার উপর। কয়টার উপর? 2টার উপর। 2-এর উপর আছে, 7-এর উপর আছে। সো 2টার উপর পুনঃপণিক আছে দেখে আমরা এখানে 2টা 9 বসাবো, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। আর বিয়োগ দেবো না, নিচে বিয়োগ দিতে হবে না, নিচে কি দিতে হবে? 9-9 সাথে হচ্ছে 0 বসাতে হবে। এখন কি কি 0 বসাবো দেখো, যারা পুনঃপণিক বিহীন শুধু ডান পাশে, শুধু কি এই যে ডান পাশের যারা পুনঃপণিক বিহীন আছে তাদের পরিবর্তে 0 বসাবো। দেখো ডান পাশে কিন্তু দশমিকের ডান পাশে কিন্তু পুনঃপণিক ছাড়া একটা সংখ্যাও নাই। সো এখানে নিচে 0 বসানোর কোনো প্রয়োজন নাই। এখন তোমরা যদি ক্যালকুলেটরে তুই মান যেটা পাবা সেটা হবে, তো নিয়ে নিও আনসার। দেখো আমি করে দেই, 127 থেকে 1 গেলে কি থাকে? 126 থাকে। 126 যদি ভাগ করো 99 দ্বারা, তাহলে আসবে কত? 1 কি আসবে? 1.27 এইভাবে আসবে। তাহলে এটার মানে কি ভাইয়া? এটার মানে হলো
1.27 উপরে পুনঃ পুনঃ তুমি এইভাবে এটাকে ব্যাখ্যা করতে দিতে পারো, আবার 1.27 বার চিহ্ন দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমার কিন্তু মিলে গেল। তাহলে তোমাদের আনসার কোনটুকু? আনসার কিন্তু এটা না, আনসার হচ্ছে যেটা 126, 126 আর নিচে হচ্ছে 99। আমি দুঃখিত এই কারণে, কারণ হচ্ছে যে নিচে আবার ইংরেজি লিখে ফেলছি, সরি, তোমরা বুঝে নিও। এটা হচ্ছে কি 126 থেকে, সরি 126 আর উপর নিচে কি 99, এইটা হচ্ছে তোমার নির্ণয় ভগ্নাংশ, ঠিক আছে। এটা কিন্তু আনসার। জাস্ট আমরা এই যে এতটুকু কেন করলাম, এতটুকু করলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে যে আমাদের মানটা কিন্তু দেখো যে এটা আসছে। সো যেহেতু এটাই সে বলছে তার মানে আমার অঙ্কটা হয়েছে, তুমি কিন্তু এটাতে চেক দিতে পারবা যে আমার অঙ্কটা হইলো কিনা, ঠিক আছে। দেখো আমরা আরেকটা সলভ করি যে 3.09, এটা এখন সলভ করবো। দেখো এটা সলভ করবো, তাই আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা আরেকটা পেজ নেই, দেখো এখানে বোঝায়, হ্যাঁ এখানে বোঝায়। আমাদের কি ছিল মানটা 3.09 এইটা ছিল, আর 15 ছিল এই যে 9 উপর। তাহলে এইটাকে কিভাবে সরি কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব? দেখো আমরা প্রথমে বলছিলাম এখানে প্রথমে নিতে হবে একদম দশমিক উঠায়, একদম দশমিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সম্পূর্ণ সংখ্যা নিতে হবে। তার মানে কি 309 নেব, ঠিক আছে। এরপর বিয়োগ দেবো কি বলছিলাম সূত্রে? দেখো আমরা কি বলছিলাম? পুনঃপুনিক বিহীন, এই যে পুনঃপুনিক বিহীন বোথ সাইড, ঠিক আছে, রাইট সাইড না কিন্তু, এটা বোথ সাইড মানে দুই পাশে, দশমিকের এই পাশ ও পাশ দুইটাই কাউন্ট হবে। পুনঃপুনিক বিহীন যে সংখ্যাগুলো আছে সেগুলো নেব। দেখো পুনঃপুনিক সংখ্যা স্যার কি কি আছে এখানে? দেখো এই শূন্যটা আছে, আবার কি এই 3 আছে, এটাকে বললাম বোথ সাইড। এই দশমিকের এ পাশ থেকে নিলাম, এ পাশ থেকে নিলাম, এটা কিন্তু শুধু এই যে এইটুকু জায়গার ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে কি হবে এখানে 30, ঠিক আছে। এবং নিচে কি হবে বলছি, যতগুলো পুনঃপুনিক সংখ্যা সেখানে ততগুলো 9 হবে। এই যে 9 এর উপর আছে বলে যে 9 হবে তা না আসলে, কারণ পুনঃপুনিক যার যত মানে যতগুলোর উপর আছে ততগুলো 9 হবে, যেহেতু একটার উপর আছে সো একটা 9। এবং এর পাশে কি হবে? পুনঃপুনিক ছাড়া, দেখো এর পাশে কি হবে সূত্র বলছিলাম যে পুনঃপুনিক বিহীন, এই যে পুনঃপুনিক বিহীন যে ডান পাশের সংখ্যাগুলো আমাদের দেখতে হবে। দশমিকের ডান পাশটা খেয়াল রাখতে হবে, নিচে আমি কিন্তু আবার বলতেছি, উপরেরটাতে পুনঃপুনিক বিহীন এপাশ ওপাশ দুইটাই, আর নিচেরটাতে শুধু কি পুনঃপুনিক বিহীন শুধু ডান পাশেরটা, বাট শূন্য, নট সংখ্যা, ঠিক আছে, সংখ্যা না, শুধু কি শূন্য বসাতে হবে। দেখো এখানে তাহলে কি আছে? দেখো এই যে ডান পাশ, দশমিকের ডান পাশটা শুধু শূন্য, ঠিক আছে, শুধু একটা সংখ্যা আছে, ঠিক আছে। শূন্য আছে বলে যে এখানে শূন্য লিখবো তা না, এখানে কিন্তু শূন্য একটা সংখ্যা, সো একটা শূন্য। এখন তুমি বিয়োগ দাও, বিয়োগ করে যা থাকে তাই অ্যান্সার। দেখো 309 থেকে 30 বিয়োগ দাও, 309 থেকে যদি তুমি 30 বিয়োগ দাও তাহলে থাকবে হচ্ছে 279 থাকবে, এবং নিচে কি থাকবে? নিচে 90 থাকবে। সরি, এটা হচ্ছে তোমরা বাংলা লিখবা, বারবার হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে। দেখো এটা 7, এটা হচ্ছে তোমার 9, ঠিক আছে। তাহলে 279/90, এটা হচ্ছে তোমার কি নির্ণয় ভগ্নাংশ। এখন তোমার হলো কি হলো না তুমি নিজে চেক দিতে পারবা। যদি ভাগ করে তোমার এই মানটা আসে 0.309 আসে, তাহলে কি তোমার অঙ্কটা হয়েছে। তো আশা করি সবার এই পুনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে নেওয়ার নিয়মটা সবার ক্লিয়ার, ঠিক আছে। এরপর দেখো আমরা কি বের করবো এখন? সমতুল মূলদ সংখ্যা। সমতুল মানে কি সবাই জানি আমরা, সমতুল মানে হচ্ছে সমান, ঠিক আছে। সমতুল মূলদ সংখ্যা এটা পড়তে বড় দরকার নাই, আমি জাস্ট দেখো আমি তোমাদের বুঝিয়ে দিই জিনিসটা একটু। সমতুল মূলদ সংখ্যা আমরা এখন কি বলবো? আমরা এখন সমতুল মূলদ সংখ্যা বের করব, সমতুল মূলদ সংখ্যা বের করব। দেখো যদি আমরা একটা মূলদ সংখ্যা নেই, এখানে 1/3 একটা মূলদ সংখ্যা নিলাম। এখন যদি আমরা এর সমতুল মূলদ সংখ্যা বের করতে যাই তাহলে অনেক, মানে তুমি হচ্ছে হিসাবই করতে পারবা না যে অনেক বের হবে, অনেক। কারণ দেখো নিয়মটা তোমাদের শিখিয়ে দিই, নিয়মটা হচ্ছে এই এককে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ দিবা। আচ্ছা তোমাদের অঙ্ক এবং সংখ্যার মধ্যে কি পার্থক্য, তোমাদের যদি সমস্যা থাকে তো আমি দেখো বলে দিই। অঙ্ক হচ্ছে এই পেজে বলে দিই, অঙ্ক হচ্ছে কি দেখো, অঙ্ক কিন্তু কয়টি বলতো? এই যে 0 থেকে 9 পর্যন্ত এগুলো কিন্তু কি তোমার অঙ্ক। আর সংখ্যা হচ্ছে কি? সংখ্যা হচ্ছে তোমার, সংখ্যা কাকে বলে ভাইয়া? সংখ্যা হচ্ছে যেমন 11 থেকে শুরু করে, মানে অঙ্কগুলো নিয়ে সংখ্যা তৈরি হয়, যেমন 11, 12, 100, এই যে অঙ্কগুলো নিয়ে কিন্তু যা তৈরি হলো এগুলো কিন্তু সংখ্যা, ঠিক আছে। আর আমরা বলতে পারি কি প্রত্যেক অঙ্কই সংখ্যা, কিন্তু প্রত্যেক সংখ্যা অঙ্ক নয়। ক্লিয়ার সবার? তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা তারপর দেখো আমরা ছিলাম হচ্ছে সমতুল ভগ্নাংশ, সমতুল মূলদ সংখ্যাতে। তাহলে কি বলছি যে যার সমতুল মূলদ সংখ্যা বের করতে বলবে সুন্দর করে সেটা হচ্ছে লিখবা। প্রথমে লেখার পর যে কোনো একটা জিনিস দিয়ে গুণ দিবা, এবং যা দিয়ে গুণ দিবা
উপরেও তাই থাকতে হবে, নিচেও তাই থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি দেখো কত হয় 3 আর নিচে কত 3 3 9। এই যে এটা কিন্তু কার, এই যে 1/3 এর সমতুল্য সংখ্যা। কারণ তুমি কেটে কুটে কি সেই 1/3 পাবা, 1/3 পাবা কাটলে। দেখো 3 একে 3 3 3 9। ঠিক আছে, তো আশা করি সমতুল্য সংখ্যা আর বোঝাতে হবে না, একদম ক্লিয়ার সবার আশা করি। ঠিক আছে, এগুলো হচ্ছে সমতুল্য সংখ্যা। তাহলে যদি প্রশ্ন করে কেউ যে সমতুল্য সংখ্যা 1/3 কয়টি, অনেক নির্ণয় করা আসলে গোনা যাবে না অনেক, কারণ তুমি একদিন গুনতে পারো এখানে 4 5 6 7 8 9 10 অনেক কিছু গুণ দিতে পারো, অনেক মান পাবা। ঠিক আছে, তো আশা করি সবার এই জিনিসটা ক্লিয়ার। আর এটা সমতল কিনা আরেকটা প্রমাণ করার টেকনিক হচ্ছে নিচে 1/3 দিবা, উপরে হচ্ছে 3, নিচে 9। এই দুইটা সমতল কিনা যদি তোমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে বা নৈবিত্তিক আর কি, নৈবিত্তিকে আসে, তাহলে কি করবে দেখো কিভাবে করবা। আমরা তো সবাই আর্গুন পারি, ক্লাস 6 7 এ আর্গুন শিখছি না। আর্গুন দেখো যে 3 9 27, 3 3 9। ঠিক আছে, এটা গুণ করতে একবার করা যায়, তো দরকার নেই। তোমরা হচ্ছে একদম সহজ নিয়ম শিখবা। ঠিক আছে, একদম একদম সহজ নিয়ম তোমরা শিখবা। সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে তোমার এই যে উপরে যে বলছি না আমরা, এই একদম সহজ নিয়মে শিখবা যে কেটে কুটে যদি আগেরটা আসে সেটা হচ্ছে কি সেটার সমতুল মূলদ সংখ্যা। ঠিক আছে, দেখো আমি আবার বলি, এই যে 3 আছে না, এটা 3 3 দিয়ে যদি তুমি হচ্ছে 9 কে কাটো তাহলে কি 3 একে 3 3 3 9। এই যে দেখো আগের সেই আগেরটা এসে বললো, তার মানে 1/3 এর একটা সমতুল মূলদ সংখ্যা হচ্ছে 3/9। তো আশা করি এই সমতুল মূলদ সংখ্যা সবার ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো আমরা কি পড়বো, এরপর আমরা পড়বো হচ্ছে মূলদ সংখ্যা পড়লাম, অমূলদ সংখ্যা পড়ছি আমরা, একক কাজও করছি। এখন সমতুল মূলদ সংখ্যা পড়লাম। এরপর দেখো কি করব, এরপর আমরা বর্গমূল পড়বো। ঠিক আছে, কি পড়বো ভাইয়া, বর্গমূল। দেখো বর্গমূল কিন্তু আমরা সেই 6 7 থেকে পরিচিত। যদি আমি দুইটা উদাহরণ দেবো তাই এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বর্গমূল, ঠিক আছে, একটা হচ্ছে শুধু বর্গ আর একটা হচ্ছে কি ভাইয়া বর্গমূল। ঠিক আছে, বর্গ জিনিসটা কি, যদি বলা হয় 3 এর বর্গ কত, ঠিক আছে 3 এর বর্গ, 3 এর বর্গ কত, তাহলে অবশ্যই আমরা কি বলবো, এর উপর স্কোয়ার একটা বর্গ, বর্গ মানে কি স্কোয়ার, স্কোয়ার তো বর্গ তাই না। তাহলে 3 3 স্কোয়ার মানে কি এই 3টা 2 বার গুণ, সো 3 3 9। ঠিক আছে, এরপর দেখো বর্গমূল যদি বলে, আমি যদি বলি 9 এর বর্গমূল কত, বর্গমূল ইংরেজি হচ্ছে স্কোয়ার রুট। তার মানে কি স্কোয়ার রুট, এই যে একটা দিলা স্কোয়ার রুট, এরপর ভিতরে হচ্ছে 9, তার মানে এটা হচ্ছে কি 3 3 9। এটা ক্যালকুলেটরে চাপ দিতে দেখবো যে হিসাবে 9। আর সবাই শিখে রাখো এই যে রুট ওভার, ঠিক আছে, আমি যে রুট ওভার 9 লিখলাম, এই রুট ওভার কিন্তু একটা মান আছে, তোমরা কি জানো? এই রুট ওভারের মানটা হচ্ছে কি ভাইয়া, টু দা পাওয়ার হাফ। ঠিক আছে, টু দা পাওয়ার হাফ, এটা হচ্ছে কার, এটা বর্গমূলের মান বা বর্গের মান, বর্গমূলের মান হচ্ছে হাফ। এটা সবাই খেয়াল রেখো। যদি ধরো আমি একটা ম্যাথ দিলাম তোমাকে, এটা থাকলো 2, ঠিক আছে, আমি এটা গুণ দিলাম, ধরো হচ্ছে এখানে আছে আরেকটা 2 রুট ওভার দিলাম, তাহলে দেখো এটা কি হয়, এই যে 2 এর পাওয়ার কি হাফ, আবার এখানে 2 এর পাওয়ার হাফ, গুণাকারে কিন্তু আছে। তাহলে দেখো কি হয়, আমরা জানি গুণের সময় কি হয়, যে কোনো একটা 2 নেব, পাওয়ার কি হয়, যোগ হয় না, এই দেখো হাফ প্লাস হাফ, তার মানে কি হয়ে যাবে, এখানে 2 থাকবে, তারপর লসাগু 2 আর উপরে লব 2, তার মানে শুধু একটা 2 হয়ে যাবে। তার মানে এইটার আনসার হচ্ছে কি ভাইয়া, এইটার আনসার হচ্ছে শুধু 2। ঠিক আছে, মোট কথা আমি এখানে শিখালাম যে বর্গমূল, যে রুট ওভার এই স্কোয়ার রুট, এর মানটা হচ্ছে কি ভাইয়া, এর মানটা হচ্ছে হাফ। এটা সবাই খেয়াল রেখো, এই যে এক্সট্রা কিছু দিলাম, এটা হচ্ছে এমসিকিউ তে আসতে পারে। তো আমরা বর্গমূল এবং বর্গ সম্পর্কে ধারণা পেলাম। এরপর দেখো আমরা কই চলে যাব। এবার তোমরা বলো তো দেখি যে রুট ওভার -2 এর বর্গ সংখ্যার রুট ওভার কত। দেখছো কত পেশায় একটা প্রশ্ন আসছে। প্রথম বলছে -2 এর বর্গ। আচ্ছা, আমরা -2 এর বর্গ আগে শিখে নেই। -2 এর বর্গ কথা বলছে। সো দেখো -2 এর বর্গ মানে কি, এই যে -2 লিখলাম, এরপর কি এর উপর হোল স্কয়ার হবে, এটা তো বর্গ তাই না। এখন তোমরা হচ্ছে, আমি আশা করি জেনে আসছো, এটা তো আমি লিখে দিই। দেখো প্লাস মাইনাসে সবাই জানি মাইনাস, ঠিক আছে, আবার মাইনাস প্লাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, এন্ড মাইনাস মাইনাসে প্লাস। দেখো এটা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা হলো যে বিপরীত চিহ্ন থাকলে তার মান হয় মাইনাস, বিপরীত চিহ্ন থাকলে তার হয় মাইনাস, এবং সেম চিহ্ন থাকলে তার মান হয় প্লাস। এটাতে মাথায় রাখবা। তাহলে আমরা প্রশ্নটা সলভ করি। দেখো -2 এর বর্গ সংখ্যার রুট ওভার মানে স্কয়ার রুট কত। তাহলে ভেঙে ভেঙে নাও,
-2 এর বর্গ, এই যে -2 এর বর্গ আমরা বের করে ফেললাম, তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে -2 ইন্টু -2, সো মাইনাস আছে +4, +4 হয়ে গেল, কারণ এই যে মাইনাস আছে প্লাস জানি আর 2 দুগুণে 4। এরপর বলছে বর্গ সংখ্যার এই দেখো স্কয়ার রুট কত, তার মানে যে রেজাল্টটা আসলো আমার এটা, সেটার উপরে একটা রুট দিতে হবে 4। এই যে এটা আমরা কি জানি, অবশ্যই 2 হবে, কারণ 2 দুগুণে আমরা 4 জানি। রুট ওভার ভেতরে যা আসে তার মানে হচ্ছে কোন দুইটা সেম সংখ্যা গুণ করলে, কোন দুইটা সেম সংখ্যা গুণ করলে এই ভেতর জিনিসটা আসে, সেটা হচ্ছে এইটার মান। ক্লিয়ার সবার? কারণ দেখো এই যে 2 গুণন 2 4, আর এটা যদি এটা মুখে করার নিয়ম ফিক্স, ঠিক আছে। আর যদি তোমরা ক্যালকুলেটর চাপো তাহলে দেখবা যে একটা চাপে এসে যাবে, ঠিক আছে, রুট ওভার 4 দিলে 2 এসে যাবে, ঠিক আছে। ওকে, ডান। তাহলে আমরা রুট ওভার 2 এর বর্গ সংখ্যার রুট ওভার পেয়ে গেলাম। এরপর আমরা দেখো কি মানে প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানবো আমরা, ঠিক আছে। জাস্ট এই একটু আগে তোমাদের বললাম, একটু আগে কিন্তু তোমাদের একটা ম্যাথ সলভ করে দিলাম, কি ভাইয়া? সেটা হচ্ছে এই যে রুট ওভার 2, হ্যাঁ, এই দুইটা গুণ করলে কিন্তু কি হয়, শুধু শুধু 2 হয়। এর ব্যাখ্যাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, কারণ বলছি না যে এইটার মানে হচ্ছে কি, রুটের মানে হচ্ছে হাফ, 2 এর মানে হচ্ছে হাফ। আর আমরা জানি যে গুণের সময় সেম পাওয়ার থাকলে, সরি সেম থাকলে, সেম সংখ্যা থাকলে শুধু একটা সংখ্যা নিব কমন হিসেবে, এবং পাওয়ার গুলো হয়ে যাবে যোগ, তার মানে হাফ প্লাস হাফ। হাফে হাফে আমরা জানি সবাই 1, বা লসাগু করে এটা 1 হয়, এটা তোমরা একটু আগে দেখালাম আমি, তাহলে মানটা হবে 2, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ভাইয়া, কই গেল, ঠিক আছে। তাহলে এটা কি আমার, আচ্ছা আমি আবার করে দিই, রুট ওভার 2, তার মানে হচ্ছে কি এখানে শুধু 2 হবে এটা, ঠিক আছে। তো আশা করি এই যে বিষয়টা সবার ক্লিয়ার। আর দেখো একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রুট ওভারের ভিতর কি আছে, রুট ওভারের ভিতর ধরো যদি মাইনাস থাকে, -2 থাকে, তাহলে সেইটার কিন্তু কোনো মান আসবে না, ঠিক আছে, কোনো মান আসবে না। ম্যাথ ইরর, একদম ম্যাথ ইরর আসবে, দেখবা সবসময়, ঠিক আছে, ম্যাথ ইরর আসবে, এটা কোনো মান আসবে না, ঠিক আছে। কিন্তু যদি এরকম থাকে, আমরা কিন্তু এখন আলোচনা করতেছি কি নিয়ে ভাইয়া, আমরা এখন আলোচনা করতেছি প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য আর কি, বৈশিষ্ট্য আলোচনা করতেছি, তাহলে এটা কিন্তু 2 হবে, হ্যাঁ। আবার দেখো -2 এর সাথে যদি আমি এখানে -2 করি, -2 এর সাথে -2 গুণ করি, তাহলে কিন্তু এটা রেজাল্ট আসবে, কারণ আমরা জানি যে এই যে মাইনাসটা, এই দুইটা মাইনাস আছে, এই দুইটা মাইনাস মানে কি প্লাস, প্লাস দেওয়ার দরকার নাই, এখানে এখানে প্লাস দেওয়ার দরকার আছে নাই, 2 দুগুণে 4, এই যেটা মান কিন্তু হয়ে যাবে 2, ঠিক আছে। আবার আরেকটা বৈশিষ্ট্য হতে পারে, একটা বৈশিষ্ট্য ধরো আমি লিখলাম এখানে রুট ওভার 8, তাহলে এটাকে কিন্তু ভেঙেও লেখা যায়, এটাকে কি ভেঙেও লেখা যায়, কি হয় ভাইয়া? দেখো এই যে দেখো, এটা কিন্তু আমরা 4 দিতে পারি, এখানে 4 গুণন 2 দিতে পারি, তাহলে কি হয়ে গেল দেখো, ভিতরে কিন্তু 4 দুগুণে 8 হয়ে গেল, ঠিক আছে। এই দুইটা বৈশিষ্ট্য শিখলে আশা করি আর কোনো বৈশিষ্ট্য রুট ওভারে শেখার দরকার নাই, কারণ এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। দেখো তাহলে এই 4কে কিন্তু আমরা এখন আলাদা লিখতে পারি, রুট ওভার 4 ইন্টু রুট ওভার 2, ঠিক আছে। তার মানে দেখো যদি 4কে আমরা রুট করি, তাহলে কি হয়ে যাবে, সেটা 2 হয়ে যাবে, কারণ 2 দুগুণে 4। আমি বলছি যে ভেতরে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে সেম দুইটা সংখ্যার গুণফলের সমান, ঠিক আছে। তার মানে কি রুট ওভার 2, তার মানটা হবে জাস্ট এখান থেকে জাস্ট একটা। সবাই ক্লিয়ার? আর ক্যালকুলেটর চাপলে তুমি অল্প সময়ের ভিতরে করে দিতে পারবে। তাহলে কি এখানে রুট ওভার 2 এর তো বর্গমূল হয় না, সো এখানে 2, রুট ওভার 2 এর বর্গমূল কিন্তু হয় না, ঠিক আছে। সবাই এটা নিজে নিজে প্রমাণ করে দেখো। আচ্ছা, তাহলে আমরা বর্গমূলের প্রধান বৈশিষ্ট্যগুলো সেগুলো শিখে ফেললাম। এরপর দেখো, এরপর আমরা পড়বো দশমিক ভগ্নাংশের বর্গমূল, ঠিক আছে। দেখো এটা আরো সোজা, দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। প্রথমে কি দশমিক ভাঙার নিয়মটা কিন্তু তোমাদের আমি শিখিয়ে দিছি। প্রথমে পূর্ণ সংখ্যা লিখতে হবে, এখানে তো পূর্ণ নাই, পূর্ণ থাকলে একটু হয়তো ভেজাল হয়, বা হচ্ছে তোমাদের সূত্র লিখে দিয়েছেন একটা, ওটা দিয়ে করবা, কোনো সমস্যা নেই, ওটাতে সবকিছু মিলবে। বাট এখানে পূর্ণ তো নাই, তার মানে আমরা সেই সাধারণ নিয়মই করবো। সাধারণ নিয়মটা কি ছিল ভাইয়া, যে প্রথমে আমরা টোটাল সংখ্যাটা লিখবো, এরপর এই যে দশমিক একটা, এই দশমিকের জন্য একটা 1 এখানে, এবং দশমিকের পর যে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে। আর যদি পূর্ণ থাকতো তাহলে কিন্তু নিয়মটা অন্যরকম হইতো। যাই হোক, তাহলে এই যে এই সংখ্যার কি বলছে, বর্গমূল বলছে। যখনই বর্গমূল নির্ণয় করতে বলবে তখন হচ্ছে, তার মানে হচ্ছে যে রুট ওভারের কথা বলছে। আর যদি বর্গ নির্ণয় করতে বলে, আমি কিন্তু একটু আগে ওটা ক্লিয়ার করে দিয়েছি, বর্গ আর বর্গমূলটা আসলে কি আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। বর্গ হচ্ছে ধরো আমি বললাম 3, 3 এর বর্গ বের করতেছি, 3 এর বর্গ হচ্ছে 9। আবার যদি বলি 9 এর বর্গমূল কত, তাহলে বর্গমূল মানে হচ্ছে রুট ওভারের ভিতরে ওই সংখ্যাটা বসাই দিবা, শেষ। এটা হচ্ছে 3, ঠিক আছে। ওকে, ডান। এরপর বলছে যে বর্গমূল নির্ণয় করো, তার মানে কি, তার মানে হচ্ছে আগে একটা বর্গমূল চিহ্ন দিতে হবে,
এরপর উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 10। কিন্তু যদি এখানে বলতো বর্গ নির্ণয় করো, তাহলে কি অবশ্যই যে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলবে, যে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলবে, যদি বর্গ নির্ণয় করতে বলে তাহলে কি ওই সংখ্যাটা দুইবার গুণ হবে, 1.2 ইন্টু 1.2। ঠিক আছে, তার মানে 12/10 ইন্টু 12/10। যেহেতু এখানে বর্গমূল নির্ণয় করতে বলছে, সো বর্গমূল মানে হচ্ছে এই যে বড় চিহ্নটা। ঠিক আছে, বর্গমূল মানে হচ্ছে বড় চিহ্নটা। তাহলে আমরা এখানে 12/10 দিলাম। এটা বর্গমূল আমরা কিভাবে বের করতে পারি দেখো সবাই। যদি আমরা ওই যে একটু আগে কিন্তু বৈশিষ্ট্য ভাঙ্গা নিয়মটা পড়লাম কিভাবে ভাঙতে হয়। 10কে কিন্তু দেখো যদি আমরা 12কে ভাঙি তাহলে কিভাবে ভাঙা যায়, দেখো 12 লসাগু তুমি বের করো। যদি মনে করো তুমি পারো না এটা, ঠিক আছে, তাহলে লসাগু বের করবা কিভাবে, ছোট সংখ্যা দিবা 2, তাহলে কি 6 দুগুণে 12, আবার হচ্ছে এখানে 2, 3 দুগুণে 6, আর কিন্তু ভাঙা যায় না। তার মানে 3, আর এখানে কি 2 দুগুণে 4, 4 আর 3 দিয়ে ভাঙা যায়। 4 একটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, 4 গুণন 3, 3 4 12। কিন্তু নিচেটা তুমি যদি ভাঙতে যাও 5 দুগুণে 10, 5 কিন্তু বর্গমূল না। এমন ভাবে ভাঙতে হবে যাতে করে একটা অন্তত বর্গমূল থাকে। যে 4 কিন্তু বর্গমূল সংখ্যা একটা, কেন, কারণ আমাদের নিজে সেম দুটো সংখ্যা গুণ করলে 4 হয়, 2 দুগুণে 4। সো এই যে 4 কে আমরা সমান কি লিখতে পারি, 2 লিখতে পারি। ঠিক আছে, মোট কথা হচ্ছে এখানে 4। যাই হোক, 10 কে কিন্তু ভাঙা যায় না, কারণ তোমরা দেখো আমি প্রমাণ করে দেখে দিই। এই যে 10 দিয়ে লিখলাম, এখানে 2 দিলাম 5, এই যে 5 কে তো আর ভাঙা যায় না, 5 কে আর কি ভাঙা যায় না। তার মানে 5 দুগুণে 10, 5 ও তোমার পূর্ণবর্গ না, 2 ও তোমার পূর্ণবর্গ না। সো 10 রেখে দাও, এটা প্যারা নাই, ঠিক আছে, এটা 10 রেখে দাও। তাহলে কি হয় দেখো, এখন প্রত্যেকটার উপর প্রত্যেকটা ভেঙে ভেঙে দিবা। এই যে √4, √3, √10, ঠিক আছে। তাহলে কি হয় এখানে দেখো, এই যে 4 এর বর্গমূল কত, 2, আর 3 তো 3কে ভাঙা যায় না, আর √10 কেও ভাঙা যায় না। সো এই যে এটা হবে কি, এইটাই হচ্ছে তোমার এই যে বর্গমূল নির্ণয় করতে বলছে না, এটাই আনসার। তোমাদের আরেকটা নিয়ম শিখাই আমি। দেখো যদি এখানে আমরা ধরো এটাকে আরেকভাবে লেখা যায়, লিখে দিই। দেখো আমি অন্য একটা কালার নেই, দেখো বুঝতে তোমাদের সুবিধা হবে। ওয়েট, দেখো যদি আমরা এখানে এই যে √3 লিখলাম, হ্যাঁ, আবার নিচে √10 লিখলাম, এটাকে কিন্তু লেখার আরেকটা উপায় হচ্ছে একদম টোটাল √10 দিয়ে উপরে 3/10, সরি এটা আচ্ছা ইটস ওকে, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হবে কি আমার 10, এটাই ভাবে লেখা যায়। ঠিক আছে, তার মানে এই যে আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। তাহলে কয়টা বৈশিষ্ট্য আমরা পেলাম, 3টা বৈশিষ্ট্য। আমি আরেকটু সুন্দর করে এখানে লিখে দিই 3টা বৈশিষ্ট্য কি কি পাইছি। একটা বৈশিষ্ট্য পাইছিলাম বর্গমূলের, যে √10 ভিতর যদি মাইনাস কিছু থাকে, ধরো মাইনাস এখানে 2 আছে ইন্টু √2 আছে, তাহলে কি হয়ে যাবে এটা, সরি দেখো √10 ভিতরে কি আছে, দুইটা মাইনাসের জিনিস গুণ আকারে আছে। ঠিক আছে, দুইটা মাইনাসের জিনিস কি আকারে আছে ভাইয়া, গুণ আকারে আছে। তাহলে কি হয়ে যাবে এটা, এইটাও কিন্তু মাইনাস, তাহলে এটার অবশ্য মান আসবে। ঠিক আছে, কারণ এই যে মাইনাসে কিন্তু কি হয় ভাইয়া, প্লাস হয়ে যায়। সো এখানে কি 4, ঠিক আছে, এখানে কি 4, তার মানে 2। আবার দ্বিতীয় নিয়মটা কি শিখছি, যে √10 ভিতরে কোনো মান, শুধু সিঙ্গেল মান গ্রহণযোগ্য নয়। তার মানে কি এটা করা যাবে না, ঠিক আছে, কারণ এটার কোনো মান নাই। আর 3 নম্বরে কি শিখলাম, যে √10 যদি উপরে 2 থাকে, নিচে ধরো আমি একটা দিয়ে দিচ্ছি আর কি 3 থাকে, তাহলে এটা কি লেখা যাবে, √10 ভিতরে 2টাকে লেখা যাবে। ঠিক আছে, √10 2/3 লেখা যাবে। আশা করি বর্গমূলের যে বৈশিষ্ট্যগুলো এগুলো সবার ক্লিয়ার। ঠিক আছে, এরপর দেখো আমরা কই যাব। তাহলে আমাদের দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা শেষ। এরপর সংখ্যার বর্গমূল ও পরিমাণ, এই যে এইটা কিন্তু অনেক ট্রিকি, মানে অনেক কঠিন একটা ম্যাথ। এটা আমরা কিন্তু সহজে এটা সলভ করতে পারি। দেখো কি বলছে এটা, √2 এর মান ভাগ প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি। দেখো এটা কিন্তু একটু জটিল টাইপের ম্যাথ, বাট আমাদের শিখতে হবে, যেহেতু আমাদের বই আছে। সো আমাদের কি এটা শিখতে হবে। দেখো আমরা কিভাবে এটা শিখবো, এইখানে সলভটা করা আছে, বাট অনেকেই এটা বুঝবে না দেখে। ঠিক আছে, আমি দেখো বুঝিয়ে দিই জাস্ট, আমরা এখানে বুঝাবো। হ্যাঁ, দেখো এখানে বুঝাবো, এখানে আমরা এই জিনিসটা বুঝবো। দেখো আমরা আজকে এখন কি শিখবো, এখন শিখবো হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √10 এর ভিতরে যা কিছু থাকবে তার বর্গমূল নির্ণয় করার একটা প্রসেস শিখবো। ঠিক আছে, তো সবাই দেখো
আমরা প্রথমে যে কোনো একটা সংখ্যা নিলে হবে, সমস্যা নাই, একটা আমি বুঝে দেবো, আশা করি বাকিগুলো তোমরা সবাই একে একে পারবা। আমি জাস্ট একটা শিখাবো, দেখো। তো ভাই আমরা এখন কি শিখবো? রুট ওভার 2 কে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, নির্ণয় করো। এইটা হচ্ছে তোমার প্রশ্ন আসবে। যদি এটা আসে এখানে এর দিলে বেটার হইতো। যাই হোক, দেখো রুট ওভার 2 এর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করো, এই প্রশ্ন যখন থাকবে তখন আমরা দেখো কি করব। এটা কিন্তু একটু ট্রিকি আছে, মানে একটু হার্ড। তো তোমরা হচ্ছে ভালোভাবে খেয়াল করো আমি কিভাবে করি। দেখো প্রথমে কি করতে হবে, প্রথমে তোমার কিন্তু প্রশ্নে লেখা থাকবে যে কত কত দশমিক পর্যন্ত, কারণ এটা তো অনেক মান আসবে, অনেক মান আসছে এটা। ঠিক আছে, তো এটা কি লেখা থাকবে যে 4 ঘর পর্যন্ত, হ্যাঁ, বা 6 ঘর বলতে পারে, বা 8 ঘর বলতে পারে, এই টাইপের প্রশ্ন থাকবে। যে আমি আবার প্রশ্নটা আবার রিপিট করি, যে প্রশ্ন থাকবে কি, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট ওভার 2 এর বর্গমূল নির্ণয় করো 4 ঘর পর্যন্ত বা 6 ঘর পর্যন্ত দশমিক আর কি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব দেখো সবাই। প্রথমে আমরা যার বর্গমূল নির্ণয় করব। কার বর্গমূল নির্ণয় করবে এখন? রুট ওভার 2 এর। দেখো এটা কিন্তু একটা অম্লত সংখ্যা, এটা কি একটা অম্লত সংখ্যা। সো এটা প্রশ্ন এইভাবে আসতে পারে যে অম্লত সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করে দেখাও, তখন তোমাকে যে কোনো একটাতে দেখাতে হবে। যাই হোক, আমরা রুট ওভার 2 এরটা দেখাইতেছি, আশা করি সবগুলো তোমাদের সমস্যা থাকবে না, সবগুলো তোমরা পারবা। দেখো প্রথমে আমরা যার বর্গমূল নির্ণয় করব সেটা আগে লিখবো, এখানে যার বর্গমূল নির্ণয় করবো সেটা আগে লিখবো, এরপর দশমিক দেব। হ্যাঁ, এরপর দেখো কয় ঘর পর্যন্ত বলছে, যদি যত ঘর পর্যন্ত বলবে তত জোড়া ডান পাশে শূন্য দেব আগে। ঠিক আছে, এটা নিয়মটা কিন্তু একটু বলতেছি ভাইয়া, একটু মনে রাখার জিনিস আছে এখানে। হ্যাঁ, একটু কঠিন কিন্তু, হ্যাঁ, এতটা সোজা না, একটু মনে রাখতে হবে, সবাই খেয়াল করে ভালোভাবে। যে 4 ঘর পর্যন্ত যেহেতু বলছে, সো এখানে কি আমরা 4 ঘর শূন্য নেব আর কি। যেমন 1 2 দেখো 4 জোড়া কি নেব? শূন্য নেব। যত ঘর পর্যন্ত বলবে তত ঘর পর্যন্ত আমরা আগে কি নেব? শূন্য নেব। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমরা কি করবো এখন। এরপর হচ্ছে সুন্দর করে এখানে একটা দাগ দেব। দাগ দেওয়ার পর দেখো এই যে এখান থেকে আমাদের এখন শুরু, এখানে একটা সংখ্যা নিতে হবে এবং এখানে একটা সংখ্যা নিতে হবে। এটা কিন্তু বলতেছি বারবার একটু কঠিন আছে, জাস্ট মনে রাখার জিনিসগুলো বেশি এখানে। হ্যাঁ, দেখো এই নিয়মটা খুবই খুবই সোজা লাগবে, আবার না প্র্যাকটিস করলে কঠিন লাগবে। দেখো প্রথম নিয়মটা কি ভাই, এখানে কি করবো আমরা, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে। ঠিক আছে, এখানেও সেম সংখ্যা নিতে হবে, মানে এই দুই জায়গায় সেম সংখ্যা নিতে হবে এবং এই দুইটার গুণফল অবশ্যই 2 থেকে ছোট হতে হবে। তাহলে যদি আমরা 2 নিই তাহলে কিন্তু 2 দুগুণে 4 হয়ে যায়, বেশি হয়ে যায়। সো ছোট সংখ্যা নিতে হবে। তাহলে আমরা 1 নিই এখানে, আবার কি এখানেও 1 নিলাম। সো এখানে কি আসলো তাহলে 1 1 1। এই যেটা কিন্তু কি তোমার প্রথম নিয়ম। হ্যাঁ, প্রথম নিয়ম হচ্ছে এটা। এরপর নিয়মটা হচ্ছে আমরা যে ভাগ করে বিয়োগ করি, সেম নিয়মে এখানে বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ করতে হবে, তাহলে 2 থেকে 1 গেলে থাকে 1 থাকে ভাইয়া। ঠিক আছে, এরপরের নিয়মটা হচ্ছে তোমার এই 1 যে ডাবল, 1 ডাবল কত হয়, এখানে 2 নিতে হবে। এরপর এই যে 2 শূন্য আছে না, এই 2 শূন্যটা একত্রে 1 শূন্য না, এই 2 শূন্য এখানে এসে বসাতে হবে। তাহলে কত হইলো ভাইয়া? 100 হইলো। হ্যাঁ, তো এই 100 হলো। এরপর নিয়মটা হচ্ছে এই যে এখানে একটা সংখ্যা বসাবো এবং এইখানে একটা সংখ্যা বসাবো। ঠিক আছে, এবং সেম নিয়মে যেমন এখানে 2 সংখ্যা বসায়া গুণফল 2 এর সাথে কম হতে হবে, ঠিক তেমনি 2 এর পরে যে আমরা একটা ঘর নিছি, এখানে একটা সংখ্যা বসবে এবং এখানে একটা সংখ্যা বসবে, সেম সংখ্যা বসাতে হবে এবং দুইটা সংখ্যার গুণফল অবশ্যই কি এই যে এখানে 100 ছোট হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা এখানে ধরো 21 নেই, হ্যাঁ, ধরো আমরা এখানে কিনলাম 21 নিলাম, সরি 22 নেই, তাহলে কি 2 এর পরে 2 নিলাম এবং ওই পাশে 2, এ পাশে তো 2 নিছি, তাহলে দুইটা গুণ করলে কত হয় দেখো তো 44। তাহলে ছোট, অনেক ছোট হয়ে যায়। যদি 3 নেই তাহলে কত হয় দেখো, তাহলে 23 গুণ করবো আমরা 3 দিয়ে। ঠিক আছে, মোট কথা এখানে যে সংখ্যাটা হবে এবং এই সংখ্যাটা এদের গুণফল কি এই যে 100 সাথে ছোট হতে হবে, বা 100 হলেও চলবে, সমস্যা নেই। 3 দুইকে 9, 3 দুগুণে 6, এটাও ছোট। যদি 4 দিয়ে দিই, 4 24 কত হয়, 4 4 16, 4 দুগুণে 8 আর একে হচ্ছে 9, 96। 5 দিয়ে দিলে 4 5 যদি 5 দিয়ে দেই, 5 5 25, 5 দুগুণে 10,
11 12, তাহলে কি এটা যাবে না, এটা হচ্ছে 100 চেয়ে বেশি হয়ে যায়। কোনটা যাবে ভাই? তাহলে এই 4 যাবে। দ্যাট মিনস এখানেও 4 এন্ড এখানেও 4, তাহলে এই দুটো গুণফল কত? 4 24 96। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হয়ে গেল? 96 হয়ে গেল। এখন বিয়োগ করবা, বিয়োগ করলে কত থাকে? 100 থেকে 96 গেলে 4 থাকে, এই যেটা নিচে টান দিয়ে আনবা। এরপর কি করতে হবে? আবার সেম ওয়েতে এই দুইটা শূন্য এখানে নামাতে হবে। ঠিক আছে, এই দুইটা শূন্য এখানে নামাতে হবে। আবার এখানে যে সংখ্যা 4 ছিল, এই 4 ছিল, এটার কিন্তু আর কোনো কাজ নেই। এখন কাজ হচ্ছে সব উপরের দিকে, দেখো উপরের দিকে। এটা একটু বললাম না যে মনে রাখার বিষয়গুলো এখানে অনেক, আমি আবার রিপিট করবো, সমস্যা নাই। 14, এখন 14 সংখ্যার ডাবল সংখ্যাটা তোমার এই যে এখানে নামাতে হবে। ঠিক আছে ভাইয়া, 14 সংখ্যার ডাবল সংখ্যাটা এখানে নামাতে হবে। 14 সংখ্যার ডাবল কি? 14 সংখ্যার দ্বিগুণটা কি ভাইয়া বলো? আচ্ছা, 14 সংখ্যার ডাবল হচ্ছে 28। 14 দ্বিগুণে কত? 28। ঠিক আছে, 28 লিখলাম। এরপর কাজ হচ্ছে এই সেম ওয়েতে এখানে একটা ঘর, এখানে একটা ঘর। এখন এই 28 এর সাথে এমন একটা সংখ্যা এখানে গুণ করতে হবে এবং এখানেও দিতে হবে, যাতে করে এই দুইটা সংখ্যার গুণফল 400 থেকে ছোট হয়। ঠিক আছে, তো তোমরা হচ্ছে চিন্তা করবা, দেখো আমরা যদি এই ঘরে যদি আমরা কি দেব? যদি আমরা কত দেব? যদি 1 দেই, এবং এখানে অবশ্যই 1 দিতে হবে, তাহলে এই দুইটা জায়গায় যদি 1 দেই তাহলে কত হয়? 281, একে 81, 281। ঠিক আছে, আবার যদি 2 দেই তাহলে কি হয়? 2 8 2, এখানে হচ্ছে 2 গুণ দেই, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, হাতে 1, 2 দুগুণে 4 কে 5। দেখো এটা কিন্তু 400 বেশি হয়ে যায়, তার মানে 2 দিয়ে গুণ যাবে না, এটা 1 দিয়ে দিতে হবে। তার মানে এখানেও 1, এখানেও 1, আবার এই যে উপরে দিছো এখানেও 1 হবে। তার মানে 281 কে 281। ঠিক আছে, এখন সেম ওয়েতে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কি থাকে? বিয়োগ করলে থাকে 119। দেখো এখানে 9, এখানেও 9, এখানে 1, 119, 100 সরি, এখানে হচ্ছে 1, এখানে 1, তার মানে 119 থাকে এখানে। ঠিক আছে, তোমরা সবাই খাতা নোট করে লিখো, অনেক কিন্তু অনেক কাটাছেড়া হচ্ছে এখানে, কারণ বোঝাতে অনেক প্যাচ লাগতেছে আর কি। মানে তোমরা জানো যে অঙ্কটা কি একটু প্যাচানো টাইপের, সো একটু কাটাছেড়া বেশি হচ্ছে তোমাদের বোঝাতে আর কি। যাই হোক, দেখো তোমরা খাতা সুন্দরভাবে করি ওটা, তাই ভালোভাবে বুঝবা। তাহলে সেম নিয়মে এখন কি করতে হবে ভাইয়া? তাহলে আমরা কিন্তু এই যে 3 ঘর বন্ধ করে ফেললাম। দেখো আমরা কিন্তু 2 ঘর করে ফেললাম, আরো 2 ঘর করতে হবে, 1 ঘর 1 ঘর। ঠিক আছে, তো দেখো আমি একটু ক্লিয়ার করে নেই, তোমাদের সুবিধা হবে, হালকা একটু ক্লিয়ার করে নেই। দেখো আশা করি এবার তোমরা সবাই বুঝছো। তোমরা খাতায় লিখে নিও, হ্যাঁ, আমি কিন্তু মুছে ফেললাম এগুলো। আচ্ছা দেখো, এরপর আমরা কি করবো এখন? দেখো এরপর আমরা এখানে কি করব? এরপর এই যে আমরা যে 119 পেলাম, তো আগের নিয়ম অনুযায়ী এই যে এখন এই 2 শূন্য আনতে হবে। এই 2 শূন্য কোথায় আনবো? আমরা এই যে 2 পাশে আনবো, এই পাশে আনবো। ঠিক আছে, এখন আনার পর আমরা আবার এখানে এই যে দেখো 114 ডাবল, এখানে কিন্তু 14 ডাবল কিন্তু আমরা 28 লিখছিলাম, এবার কিন্তু 3টা সংখ্যা পেয়ে গেছি। এখন এই 3টা সংখ্যা ডাবল এখানে লিখতে হবে। ঠিক আছে, এই 3টা সংখ্যা ডাবল এখানে লিখতে হবে, এই নিচে লিখতে হবে। তাহলে কত আসে ভাইয়া? 141 এর ডাবল হচ্ছে 282, 282। এখন 282 এই যে এখন এই যেখানে একটা ঘর আছে না, এই ঘরে এমন একটা সংখ্যা বসাতে হবে, ঠিক আগের নিয়মের মতো এখানেও সেম সংখ্যা বসাতে হবে, হ্যাঁ, যাতে গুণ করে আমার এই 11,900 আছে না, এই 11,900 চাইতে ছোট একটা মান যাতে আসে। দেখো আমরা গুণ করছি, গুণ করে যদি আমরা এখানে ধরো 4 দিয়ে দেবো, হ্যাঁ, 4 দিয়ে দেবো, এখানেও 4 দিতে হবে। তাহলে আবার এই যে 282 লিখছি না, এর পাশেও 4 দিতে হবে। ঠিক আছে, তাহলে 28 24, এই 28 24 সাথে গুণ করতে হবে 4। তাহলে তোমরা ক্যালকুলেশন করো, 28 24 এর সাথে যদি আমরা 28 তারপর হচ্ছে 24, হ্যাঁ, মানে 2824 এর সাথে যদি গুণ করি 4, যদি গুণ করি 4, তাহলে কত আসবে? 11,296 আসবে। হ্যাঁ, তাহলে 11,296 কই লিখবো আমরা? এই যেটা বরাবর লিখবো একদম, 11,296, 11,296। ঠিক আছে, তাহলে এই যেটা যে ভাগফল, এটা ভাগফলটা থাকে কত? 604, 604 থাকে। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু এই একের পর, হ্যাঁ, 1 দশমিক, দেখো 1 দশমিক কি পাইছি? এই যে এই উপর যেগুলো পাইতেছো, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার আনসার, কিন্তু এগুলো কিন্তু আনসার, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের
আনসার। তো সবাই আবার ভালোভাবে খেয়াল করো আমি কি লিখতেছি। এই দেখো 1 এই যে 1 দশমিক, আমরা উপরে কি কি পাচ্ছি 1.414, এই তিনটা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, এই তিনটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই তিনটা হচ্ছে যদি বলতো যে 3 ঘর পর্যন্ত নির্ণয় করো তাহলে আমাদের এটাই আনসার হইতো, বাট 4 ঘরে বলছে কিন্তু, তার মানে আরেকবার করতে হবে। ঠিক আছে, সো তোমাদের যেহেতু এখানে স্পেস কম এজন্য আমি 3 ঘরে দেখাচ্ছি। হ্যাঁ, আর মানে সেম প্রসেস একেবারে আমি আবার রিপিট করছি, তোমরা ভালোভাবে দেখো। প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে কি করছি অনেকটা কালার নিয়ে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অনেকটা কালার নিয়ে দেখায়, দেখো আমরা হলুদ কালার নিয়ে দেখাই। আচ্ছা, প্রথমে আমরা এখানে কি করছিলাম, প্রথম প্রশ্ন বলছি যে √2 কে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, এটা বোঝা যাচ্ছে না কেন, দেখো প্রথমে কি বলছি আমরা √2 কে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ √2 কে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কি মাধ্যমে এই তোমার হচ্ছে কয় ঘর বলছিলাম 4 ঘর বলছিলাম, এটা 3 ঘর লিখে নাও। হ্যাঁ 3 ঘর লিখে নাও, কারণ এখানে স্পেস কম এর জন্য আমি 3 ঘর দেখাচ্ছি। তোমরা 7-8 ঘর নির্ণয় করতে পারবা, সেম নিয়ম, একদম সেম নিয়ম, জাস্ট নিয়মটা শুধু বুঝো। তৃতীয় ঘর পর্যন্ত নির্ণয় করো, আমরা তৃতীয় ঘর পর্যন্ত নির্ণয় করতেছি। তাহলে দেখো কিভাবে করবো, মানে দশমিকের পর 3 ঘর পর্যন্ত যেন যাতে আসে এই টাইপের আর কি ম্যাথ বলছে এখানে। প্রথম নিয়মটা হচ্ছে আমরা যারটা বের করবো, √2 আছে না এখানে, সো প্রথমে টোটাল লিখবো এখানে। হ্যাঁ, এই দেখো আমি টোটাল লিখছি এখানে। লেখার পর যত ঘর পর্যন্ত বলবে, যদি এখানে বলছে 3 ঘর, হ্যাঁ আমি 4 ঘর বলছিলাম, দিকে 4 জোড়া শূন্য দিছি, ধরো এখন 3 ঘর বলছে, এটা বাদ। ঠিক আছে, 3 ঘর বলছে, সো এই 3 জোড়া শূন্য দিতে হবে 2 এর পর। হ্যাঁ, দশমিকের পর 3 জোড়া শূন্য। এরপর আমরা কি করব, এট ফার্স্ট এই যে 1 আছে, হ্যাঁ মানে একটা লিখছি, 2 যে আছে এখানে, এবং প্রথমে হচ্ছে এই ঘর আর এই ঘর, এই দুইটা ঘর দিবা মনে মনে। এই দুইটা ঘরে এমন একই সংখ্যা নিবা যাতে গুণ করলে এই 2 এর চাইতে ছোট সংখ্যা আসে। হ্যাঁ, তাহলে 1 1 1 এটাই। তারপর বিয়োগ করতে হবে, বিয়োগ করে দেখো 1 আসছে। তারপর নিয়মটা হচ্ছে এই পাশের যে 1 জোড়া শূন্য এটা এখানে বসাবো, আসলো 100। এবার ভাগ দেবো কত দিয়ে ভাইয়া, ভাগ দেবো দেখো কত দিয়ে, এই যে 1 যে আছে না, এই 1 এর ডাবল, এই যে 1 এর ডাবল কিন্তু, এই 1 না, হ্যাঁ 1 এর ডাবল কত হচ্ছে এই 2, এজন্য 2 লিখলাম, এবং এখানে একটা ঘর দিলাম 4 এর জায়গায়, এবং একটা ঘর দিলাম। ঠিক আছে, এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে এখানেও যে সংখ্যা বসাবা এখানেও সেম সংখ্যা বসাতে হবে, এবং এই 4 দ্বারা তাহলে এই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে যাতে 100 এর চাইতে ছোট সংখ্যা আসে, তাহলে 96 আসলো। এরপরে প্রসেসটা সেম প্রসেস, বিয়োগফল নামাবা, বিয়োগফল 4, আবার এই 4 যে নামালা, আবার কি এই দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্যের এখানে আনবা। ঠিক আছে, এই যে এনে ফেললাম, এই সেম নিয়ম, একদম সেম প্রসেসে, একদম ফার্স্ট থেকে লাস্ট। তাহলে দেখো কত আসছে 400 আসছে। তারপর নিয়মটা হচ্ছে এই যে আমরা দুইটা সংখ্যা অলরেডি পেয়ে গেছি, এই দুইটা সংখ্যা ডাবল কত 28, এই যে 28 লিখলাম এখানে। তারপর একটা ঘর, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা পাশে একটা ঘর রাখতেছি, এবং এই ঘরের পাশাপাশি উপরে যে এই এখানে একটা ঘর রাখবো। তাহলে তো রাখার পর দেখবা এখানে আর এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে করে কি গুণ দিলে কি আসে, এই 400 চাইতে ছোট সংখ্যা আসে। তাহলে 281 সাথে আমরা যদি 1 গুণ দিই তাহলে অবশ্যই 281 আসবে, কারণ 2 দিয়ে গুণ দিলে 400 বেশি হয়ে যায়, যা আমরা নিতে পারবো না। তাহলে বিয়োগফল না হওয়া কত থাকবে 119, সেম হইতে এই যে সংখ্যা বসাবা। ঠিক আছে, এই সংখ্যা বসাবা, তাহলে কি আসবে 19 কতটা 11,900। আবার সেম প্রসেসে দেখো তিনটা সংখ্যা কিন্তু পেয়ে গেছি আমরা, তাহলে 141 এর ডাবল কত, 141 ডাবল হচ্ছে 282, কারণ 282 পাশে আরেকটা সেম হইতে একটা ঘর রাখতে হবে, সেই ঘরের সাথে এই যে এটার মিল আছে, এটাও হচ্ছে আমরা সেম হইতে দেবো, এবং 4 দ্বারা এই সংখ্যাকে গুণ দেবো, গুণ দিয়ে দেখবো যে এই দেখো এটার সাথে কিন্তু ছোট সংখ্যা আসছে, ছোট সংখ্যা নিতে হবে। ঠিক আছে, বেশি নেওয়া যাবে না, তার বিয়োগফল থাকবে 604। তো এরকম করে দেখবা যে শুধু যাবে যাবে যাবে, আর কখনো ফুরাবে না। ঠিক আছে, ফুরাবে না। তো কোন যে পর্যন্ত আমাদের বের করতে হবে আমরা সে পর্যন্ত বের করবো। যেহেতু আমি বলছি তোমাকে 3 ঘর বের করতে, সো এখানে দেখো 3 ঘর, দশমিক পর কিন্তু 3 ঘর পেয়ে গেছি অলরেডি, এই যে একটা 4, এই যে একটা 1, এই যে একটা 4, সো 3 ঘর পেয়ে গেছি, আর কোনো দরকার নেই। তার মানে আমাদের নির্ণয় আনসারটা হচ্ছে 1.414। ঠিক আছে, এখন তুমি ক্যালকুলেটরে চাপ দেখো, এইটাই মান আসবে। ঠিক আছে, প্রথম 3টা। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই নিয়মটা মানে সংখ্যার বর্গমূলের মান ও পরিমাপ, এটা নিয়ে কোনো ঝামেলা, দেখো বইও কিন্তু করছে, এটা কিন্তু বইও করছে। হ্যাঁ, এটা কিন্তু প্রথমে দেখবে তোমরা বুঝতো না, আশা করি এখন বুঝবা সবাই। ওকে, থ্যাংক ইউ।